ছাত্র রাজনীতি হবে ডাকসুকে কেন্দ্র করে। দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না, ছাত্রলীগ কোনো পোস্ট আমার নাই। রাষ্ট্রকে সংস্কার করতে চাই, আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই। শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের কথাগুলো বলতে চাই। 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে 2024 সালের আজ পর্যন্ত শিবিরের সবসময় কার্যক্রম চলমান ছিল। গত 16 বছরে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যে ফ্যাসিস্ট শাসন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনারা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে যখন কাউকে পেয়েছে, তারা প্রথমে নির্মমভাবে নির্যাতন করেছে। নির্যাতন করার পর হল থেকে বের করে দিয়ে থানায় দিয়েছে এবং শিবিরকে দানব আকারে এই সমাজের কাছে তারা হাজির করেছে। শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। শিবির যে একজন মানুষ, এই মানুষের যে ন্যূনতম অধিকার, সে অধিকার পর্যন্ত ছিল না। সে কারণে আমরা বাধ্য হয়ে পাবলিকলি আমাদের কাজগুলো করতে পারিনি, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো, সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো ছিল, সে আলোকে আমরা সবসময় তাদের সাথেই ছিলাম। আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না, ছাত্রলীগ কোনো পোস্ট আমার নাই। শিবির কি সত্যি মানুষের রক্তাক্ত বা রক্কাটে, বা শিবির কি সত্যিই জঙ্গি? আমি কখনো দেখিনি, আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো দেখি নাই শিবির কারো রক কাটতে, অথবা আমার যারা নেতা ছিল, দায়িত্বশীল ছিল, তাদেরকেও কখনো আমি দেখিনি। এটা সম্পূর্ণ একটা প্রপাগান্ডা। একটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে ফেসিস্ট যারা ছিল, তারা এই ধরনের একটা প্রপাগান্ডা তৈরি করে মানুষের মাঝে একটা ভয়ের সংস্কৃতি, ভয় তারা ঢুকিয়ে দিয়েছে। যে শিবিরকেই কেন এত বড় করে টার্গেট করা হয়েছে? কেন পুরো দেশ এবং জাতি বিশ্বের কাছে শিবিরকে একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি হিসেবে কেন তাদেরকে পরিচয় করানো হয়েছে? এর পেছনে ঘটনাটা কি? অন্যান্য তো আরও রাজনৈতিক দল আছে, কিন্তু শিবিরই কেন? আচ্ছা, ফেসিস্টদের নেচারটা হচ্ছে এমন, তারা যে কাউকে যখন তাদের শত্রুকে তারা আইডেন্টিফাই করে, তারা তাকে দানব আকারে হাজির করা। তো তারা মনে করেছে এই দেশের সবচেয়ে দেশপ্রেমিক নাগরিক হচ্ছে শিবির। দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। ওই জায়গা থেকে তারা টার্গেট করে, শিবিরকে টার্গেট করে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা চালিয়েছে। ওই জায়গা থেকে তারা শিবির ব্যাপারে এই ধরনের নেগেটিভিটিগুলো ছড়িয়েছে। তো আমরা ছাত্র সমাজের দেশের ছাত্র জনতা, তারা তাদের কাছে এগুলো হাসির পাত্র হয়ে গেছে। শিবির যে জঙ্গি, শিবির রক্কাটা, অথবা শিবিরের ব্যাপারে যে বিভিন্ন ধরনের নেগেটিভিটি আছে, আমরা এই দেশের ছাত্র জনতার কাছে বলতে চাই, শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের কথাগুলো বলতে চাই। আমরা আপনাদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গত দীর্ঘ 16 বছর ধরে লড়াই করেছি এবং অবশেষে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই যে আত্মপ্রকাশের যে বিষয়টা, এই যে গণঅভ্যুত্থানের পর আপনাদের আত্মপ্রকাশ, এই আত্মপ্রকাশের বিষয়টা কি পূর্ব নির্ধারিত ছিল, পূর্ব থেকে পরিকল্পনা ছিল, নাকি এই যে অভ্যুত্থান হয়েছে বলে আত্মপ্রকাশ? এই বিষয়টা নিয়ে কি বলবেন? আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আপনারা যে এই যে ছাত্র আন্দোলন নিয়ে কাজ করেছেন, সম্মুখ সারিতে আপনারা নেতৃত্ব দিয়েছেন, কাউকে বুঝতে দেননি আপনারা শিবিরের কর্মী, বা সে সাধারণ শিক্ষার্থীরা বা আপনার ব্যাচমেটরাও আপনাদের কথা জানতো না। এই বিষয়টা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করেছেন, ভেতরে আসলে কিভাবে রেখেছেন? আচ্ছা, এই যে অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, এটা ছিল এদেশের আপামর জনসাধারণের এবং ছাত্র সমাজের। এখানে আমরা কেউ পরিচয় নিয়ে যাই নাই। আমাদের প্রথমত টার্গেট ছিল কোটা সংস্কার করা, দ্বিতীয়ত টার্গেট ছিল ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা। এখানে যদি আমি আমার শিবির পরিচয় নিয়ে যাই, কেউ যদি তার দলীয় এজেন্ডা নিয়ে যায়, তাহলে এই অভ্যুত্থানটা নাও হইতে পারতো এবং ওই সময়ে বিভিন্ন ধরনের বিভাজন হতে পারতো। ওই বিভাজন এবং সামগ্রিকতার কথা চিন্তা করে আমরা আমাদের পরিচয়টা সামনে নিয়ে আসিনি। আর ফার্স্ট ইয়ার থেকে আমি এই ক্যাম্পাসে আছি, আমার এক বন্ধু বলেছে সে আমাকে চিনে না, কিন্তু এরকম হাজারো বন্ধু আছে যারা আমাকে শিবির নামে চিনে। আমি পাবলিকলি এরকম ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিই নাই, কিন্তু আমাকে চিনতো। আমার ডিপার্টমেন্টে আমার বন্ধু বান্ধবরা চিনতো, আমার হলে অনেকেই চিনতো, আবার অনেকেই চিনতো না। কিন্তু আমি যে বাস্তবতার কথা বলেছি, গত 16 বছরে যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে, শিবির সন্দেহে অথবা শিবিরের কাউকে পেলে তাকে মেরে, তাকে মারা জায়েজ ছিল, এবং এই মারার পরেও কেউ কথা বলতো না। এটা নিয়ে তো আমাদের কোয়েশ্চেন করা দরকার, কেন? শিবির তো একজন মানুষ। গত 16 বছর ধরে যে শিবিরকে যে মারা হচ্ছে, এটা নিয়ে কেন আমি কথা বলবো না? শিবির সন্দেহে মারলে মোটামুটি অনেকে কথা বলছে, কিন্তু শিবিরের উপর যখন কেউ শিবির এটা প্রমাণিত হওয়ার পর তারা মারছে, এটা নিয়ে কেউ কথা বলতেছে না। এটা কেমন মানবাধিকার? তো এই জায়গা থেকে এই বাস্তবতাগুলোর কথা মাথায় রেখে আমরা এই জনপরিসরে পাবলিকলি কথা বলতে পারি নাই। কিন্তু এই 24-এর অভ্যুত্থানের ফলে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এই আমাদের কথা বলার পরিবেশটা এখন হয়েছে এবং দেশের আপামর জনসাধারণ এখন মন খুলে তারা কথা বলতে পারছে। গোয়েন্দা সংস্থার লোকদের সাথে আপনাদের তুলনা করা হচ্ছে, যে ওনারা শিবির যারা করতো বা যারা আত্মপ্রকাশ করেছে, তারা তো গোয়েন্দা সংস্থার এজেন্টদেরকেও ছাড়িয়ে গেছে। তো এই যে বিষয়টা, সাধারণ মানুষ ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই দেখা যাচ্ছে শিবিরের কোনো বিষয় আত্মপ্রকাশ। তো এই যে বিষয়টা, উচ্ছ্বাস, সেখানে পজিটিভিটি আছে, সেখানে নেগেটিভিটি আছে। এই বিষয়টা নিয়ে সাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেওয়ার থাকবে?
বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আহ্বান করব, আমরা আপনাদের মতোই মানুষ, আমাদেরকে অত বেশি হাইপেও নেওয়ার দরকার নাই, আবার বেশি হচ্ছে নিচেও দেখার দরকার নাই। আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের সাথে বসতে চাই, আমাদের কথাগুলো বলতে চাই। আর আমরা এই দেশের এই মানুষ, এই দেশের জন্য কাজ করতে চাই, এই দেশের জন্য জীবন দিতে চাই। এবং এই 24-এর অভ্যুত্থান পরবর্তী আমরা শহীদদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার আলোকে আমরা ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চাই। আমরা আমাদের দেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। গত 16 বছর ধরে আমাদের দেশকে যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেই জায়গায় আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই, আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই। ক্যাম্পাসে এখানে কোনো দাসত্ব থাকবে না, এখানে কোনো জুলুমতন্ত্র থাকবে না, সবাই মন খুলে তাদের কথাগুলো বলতে পারবে। আর আমরা সাধারণেই, আমরা আপনাদের মতোই মানুষ, এর বাইরে আর কিছুই না। সুতরাং আমাদেরকে নিয়ে অতিরঞ্জিত অথবা আমাদেরকে হচ্ছে বেশি মানে নিচে দেখা, কোনোটাই আছে আমরা বলবো না। আমরা আপনাদের মতোই আমাদেরকে সাধারণ একজন মানুষ হিসেবে আপনারা দেখেন। আরেকটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি মুক্ত করার দাবি একটা পক্ষ করে আসছে। তো এই বিষয়টা না কি বলবেন, যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির বন্ধ করা বা না করা, এই নিয়ে আপনার মন্তব্য আসলে কি থাকবে বা যুক্তি কি থাকবে যদি বন্ধ করার বিপক্ষে থাকেন আপনি? আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। আমরা বলেছি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এটা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত হতে পারে না। আমরা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চেয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে যে মতবিনিময় সভা, ওইখানেও আমরা বলেছি এবং দ্রুত সময়ের মধ্যে আমরা বলেছি ডাকসু নির্বাচন দিয়ে দিতে। ছাত্র রাজনীতি হবে ডাকসুকে কেন্দ্র করে। গত 16 বছর ধরে যেই ছাত্র রাজনীতি হয়েছে, শিক্ষার্থীদের মাথায় এখন ওইটা থেকে গেছে, যে কারণে অনেকে ছাত্র রাজনীতির প্রতি একটা বিরূপ চিন্তা তাদের তৈরি হয়েছে। আর ছাত্র রাজনীতি না থাকাটাই হচ্ছে একটা ফেসিবাদী চিন্তার উগ্রেত হবে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি, যেহেতু সবাই সংস্কার চাচ্ছি, একটি পলিসি ডিবেট হতে পারে, ওই পলিসি ডিবেটে প্রত্যেকের সংস্কারের প্রস্তাবনাগুলো আমরা পেশ করতে পারি। এর ভিত্তিতে আমরা নতুন ছাত্র রাজনীতির বন্দোবস্ত করতে পারি। 24-এর অভ্যুত্থান পরবর্তী মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে। এখন সকল মানুষ তার কথা বলার অধিকার ফিরে পেয়েছে, সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। গত 16 বছর ওটি ছিল না। গত 16 বছর ফেসিস্টরা ভিন্ন মতকে যেখানে পেয়েছে সেখানে নিষ্পেষণ করেছে, তাকে দমন করেছে, তাকে নির্মম নির্যাতন করেছে। কিন্তু এই 24-এর অভ্যুত্থান পরবর্তী আমাদের শহীদ যারা আছে, আমাদের গাজীরা আমাদের এই কথা বলার সুযোগটা করে দিয়েছে তারা। তো সেই জায়গা থেকে এখন আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে মনের কথাগুলো বলবে। শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে সেই কথাগুলো এখন স্বাধীনভাবে বলার সুযোগ পেয়েছে এবং এখন থেকে বলবে।